আমি আপনাদেরকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি আজকের ক্রিমিনাল লয়ের উপর এই আইন বিষয়ক অনুষ্ঠান ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রাম দেখবার জন্য। আমি আজকে যে টপিকের উপর বলছি সেটা হচ্ছে কিভাবে ম্যাজিস্ট্রেটস কোর্ট, ক্রাউন কোর্ট থেকে এবং পুলিশ স্টেশন থেকে আপনার ক্রিমিনাল কেসের মধ্যে পড়লে কিভাবে বেইল বের করতে হবে, কিভাবে বেইল নিতে হবে। আমি অনেকগুলো কারণ বলেছি, কি কি কারণে পুলিশ অবজেকশন করে বেইলের জন্য, আরো অনেকগুলো কারণ বলবো। এগুলো মনে থাকলে তখন আপনাদের বেইলের জন্য প্রিপারেশন করতে সুবিধা হবে। সেটা আপনার জন্য হোক বা আপনার আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবের জন্য হোক, এগুলো খেয়াল রাখলে বেইল পাওয়াটা ক্রিমিনাল কোর্ট থেকে সহজ হবে। Seriousness of the offense and strength of the evidence যদি can be problematic for a bail। যদি আপনার অফেন্স যদি সিরিয়াস হয়, মনে করেন রেপ কেস হইতে পারে, এবং এভিডেন্স যদি খুবই স্ট্রং হয়, তখন তো কোর্ট বলবে কি যে অনেকগুলো এভিডেন্স আছে এবং এখানে তো অফেন্সটাও সিরিয়াস, এটা পুলিশ বলবে কি আমরা বেইলের জন্য অবজেকশন দিচ্ছি। বাট বিকজ অফেন্স ইজ সিরিয়াস এবং এভিডেন্সও আছে, এটা কিন্তু অফিসিয়াল রিজন না কোর্টের জন্য not to grant bail. But for serious offenses, the theory is that if the evidence is strong, then so is the chance of the long prison sentence, and therefore the chance of the defendant not turning up to court higher. এটা হলো কি, এটার জন্য বেল যে দিবে না এমন কোনো কথা নাই, কিন্তু তাদের যুক্তি হচ্ছে কি এটার যেহেতু এভিডেন্স গুলো স্ট্রং আছে এবং তার অফেন্সটাও সিরিয়াস আছে, সুতরাং কনভিকশন হলে তার অনেক লং প্রিজন সেন্টেন্স হবে, যার জন্য তাকে বেইল দিলে সে কোর্টে ফিরবে না, হাজিরা দিবে না। এইগুলো তারা পুলিশে এই কারণগুলো দেখায়। এটা একটা argument single most problematic for any application for bail, where a serious offense such as murder or armed robbery, এই ধরনের বড় ধরনের সিরিয়াস অফেন্স যদি হয়, এটা হইলে একটা প্রবলেমেটিক আপনার হয়ে দাঁড়ায় বেইল পাওয়াটা, কারণ অফেন্সটা সিরিয়াস এবং এভিডেন্সও স্ট্রং। এটা হইলে একটা সিঙ্গেল মোস্ট প্রবলেমেটিক আপনার গ্রাউন্ড টু গেট দ্য বেইল রিফিউজড, এবং পুলিশ যেটার উপরে অবজেকশন করবে। কিন্তু এগুলো যদি আপনি খেয়াল রাখেন, তখন আপনি যদি স্ট্রংলি বলেন না আমি এটা ফিরবো না, আমি গ্যারান্টি দিব, আমি এখানে আমার পালাইয়া যাওয়ার কোনো কারণ নাই, আমার বাড়ি আছে, ঘর আছে, আমার ওয়াইফ আছে, চিলড্রেন আছে, আত্মীয় স্বজন আছে, এগুলো ছেড়ে কোন দুঃখে আমি এই দেশটা ছেড়ে চলে যাব। আপনি তখন আমরা যেটা দিই অনেকগুলো গ্যারান্টার দিয়ে দিব, সিকিউরিটি দিয়ে দিব যে যদি সে পালাইয়া যায় তাহলে তো সে অনেক পয়সা হারাবে। অনেকগুলো কারণ আমরা কোর্টের কাছে তুলে ধরি, আমরা পুলিশের সাথে নেগোশিয়েট করার চেষ্টা করি যে তোমরা কিরকম করলে তোমরা বেইলের জন্য হ্যাপি থাকবা। এগুলো খুব ট্যাক্টফুলি করতে হবে, অনেক সময়ের দরকার, সময় দিয়ে এগুলো ঠিক মতো প্রিপেয়ার করতে হবে, না হলে বেইল পাওয়া সম্ভব হবে না। A court will be less likely to give bail where there is a recent history of offending while on bail or other offenses. যখন আপনি বেইলে থাকা অবস্থায় কন্ডিশন ব্রিচ করছেন অথবা অন্য আরো অপরাধ করছেন, এই ধরনের সিচুয়েশন যদি হয় তাহলে কোর্ট বেইল না দিতে পারে। Again, the court will have access to the information through the defendant's previous conviction record. আপনার প্রিভিয়াস কনভিকশন রেকর্ড, যেটাকে পিএনসি রেকর্ড বলা হয়, ওটা কোর্টের কাছে থাকবে, দেখবে আপনি অতীতে বেইল কন্ডিশন ব্রিচ করছেন কিনা, অতীতে আপনার অপরাধ কনভিকশন অফেন্স কি কি করেছেন, এগুলো কোর্ট দেখবে।
The court will be less concerned if the previous offenses are not of a similar or equally serious category to the offense charged. কোর্ট কিছু এটা বেশি সিরিয়াসলি নিবে না যদি দেখা যায় আপনি যে প্রিভিয়াস অফেন্সগুলো এগুলো খুবই ছোটখাটো অফেন্স এবং এখনকার এটার মতো অত সিরিয়াস না এবং আপনার যে ব্রিচ করছেন কন্ডিশনগুলো সেগুলোর আপনার একটা যুক্তিসঙ্গত কারণ আছে এবং প্রিভিয়াস অফেন্সগুলো হচ্ছে ছোটখাটো অপরাধ তখন এগুলো কোর্ট কনসিডার করবে গ্রান্ট করার জন্য বেইল। If someone is charged with a robbery but has previous offense committed while on bail for driving whilst disqualified, a good defense team will ask the court to give the previous offenses less weight. মনে করেন যখন আপনি ডিসকোয়ালিফাইড ছিলেন তখন আপনি গাড়ি ড্রাইভ করতে পারবেন না কিন্তু যখন আপনি ডিসকোয়ালিফাইড থাকা অবস্থায় গাড়ি ড্রাইভ করছেন এই অফেন্স আর আপনাকে এখন যেটা চার্জ করছে সেটা হইলো একটা অন্য ধরনের একটা রবারি অফেন্সের জন্য তাহলে এটা সম্পূর্ণ ভিন্ন আপনার এখন অপরাধ হচ্ছে কি রবারি আর আগের অপরাধ যেটা আপনার রেকর্ডের মধ্যে দেখা যাচ্ছে আপনি ড্রাইভ করছেন যখন ডিসকোয়ালিফিকেশন ছিল এটার সাথে কোনো মিল নাই আমরা এগুলো শক্তভাবে তুলাইয়া ধরবো যে ওই অপরাধকে গুরুত্ব যেন দেওয়া না হয় ওইটার কারণে যেন বেইল রিফিউজ করা না হয় এটা আমরা খুব স্ট্রংলি অ্যাপ্লিকেশনের মধ্যে আমরা তুলে ধরবো এটার মধ্যে কোনো সামঞ্জস্য নাই। ইন্টারফিয়ারেন্স উইথ উইটনেসেস এইটা কিন্তু আরেকটা আপনার কারণ সব সময় কোর্ট পুলিশ তুলে ধরে যে তাকে যদি ছাড়া হয় সে প্রসিকিউশনের যে উইটনেস আছে তাদের সাথে ইন্টারফিয়ার করবে তাদের সাথে যোগাযোগ করবে তাদের স্টেটমেন্ট চেঞ্জ করার চেষ্টা করবে তাদেরকে কোর্টে না আসার জন্য পারসুয়েট করবে হাজিরা না দেওয়ার জন্য ইনফ্লুয়েন্স করবে এটা তারা বলবে কি সুতরাং তাকে যদি প্রিজনে রাখা হয় তাইলে সে এই ইন্টারফিয়ারেন্স গুলো এই আপনার এই কার্যকলাপগুলো আপনার ইন্টারফিয়ার করা উইটনেসের পুলিশের উইটনেসের সাথে এইটা করতে পারবে না এই জন্য তাকে বেইল দেওয়া না হোক। এছাড়া আপনার বলতে পারে যে সে তাদেরকে স্টপ করবে কোর্টে আসতে এবং ইন্টারফিয়ার করবে সুতরাং তাকে বেইল দেওয়া না হোক। This has to be argued on the facts and is more likely to prevent bail if the defendant knows or has contact with the witnesses in question. এটা মোর কারণ হয়ে দাঁড়ায় যদি ওই আপনার ক্লায়েন্ট যদি উইটনেসদেরকে জানাশোনা থাকে আত্মীয় স্বজনের মধ্যে বা কমিউনিটির মেম্বারদের মধ্যে হয় জানা মানে কন্ট্যাক্টেবল হয় তার কাছে এইগুলো তখন একটা প্রবলেম হয়ে দাঁড়ায় কারণ তখন পুলিশ বলে যে তার ওয়াইফ তো তার বিরুদ্ধে কমপ্লেইন করছে সে তার সাথে কমিউনিকেট করতে পারবে আত্মীয় স্বজনের মাধ্যমে। In some cases, threats and intimidation are part of the allegations, and this can make it easier for the prosecution to claim that witnesses are likely to be interfered with if the defendant is granted bail. অনেক সময় একটা অভিযোগের মধ্যে আছে কি একটা এলিগেশন হচ্ছে কি সে ইন্টিমিডেশন করছে যে থ্রেট করছে হুমকি দিয়েছে এবং ভয় দেখিয়েছে এই ধরনের যদি হয় তখন পুলিশ বলবে কি তাকে যদি বেইল দেওয়া হয় তার এই উইটনেসদের সাথে সে এই ইন্টিমিডেট ভয় দেখাবে হুমকি দিবে। এখন কন্ডিশন গুলো হচ্ছে ইম্পর্টেন্ট আমরা পুলিশের এই অবজেকশন গুলো কি কি দেয় বেইলের জন্য এগুলো আপনাদেরকে আমি একটু বুঝাইলাম এই কারণগুলো সচরাচর কোর্টের কাছে তারা তুলে ধরে বেইল না দেওয়ার জন্য। আর আমরা যেগুলো বলি
যে তাকে কন্ডিশন দেওয়া হোক, the court gives to a defendant who is applying for bail so that he or she does not have to remain in prison before the আপনার proceedings are ended. যে আমরা বলি কি যে এখনো তো কেস এটা শেষ হইতে আরো 6 মাস বা 9 মাস লাগবে, তাকে বেইল দেওয়া হোক বিভিন্ন কন্ডিশন দিয়ে, আমরা বিভিন্ন যুক্তি তর্ক দেখাইয়া বলে দিই কোর্টের কাছে যে এটা কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে, ইমিগ্রেশন কোর্টের বেইল এবং ক্রিমিনাল কোর্টের বেইল এটা কমপ্লিটলি ডিফারেন্ট। ওকে, এটা আপনি ওইটা সিভিল কোর্টের মধ্যে, ইমিগ্রেশন কোর্টের মধ্যে এটার সাথে আপনি এটার সাথে মিক্স আপ করবেন না। ক্রিমিনাল কোর্টের বেইলগুলো হইলো ডিফারেন্ট প্রসিজার, ডিফারেন্ট আপনার রিকোয়ারমেন্টগুলো ডিফারেন্ট, এভিডেন্সের ব্যাপার স্যাপার আছে, কোর্টকে কনভিন্স করার আপনার ইম্পর্টেন্স আছে। They allow the defense teams, bail solicitors to answer the objections the prosecution may raise, এবং আমাদেরকে যে অনেকগুলো যে কন্ডিশনগুলো আমাদেরকে কনসিডার করতে হবে, যেগুলো আমরা মনে করি পুলিশ এগুলো করবে তাকে বেইলটাকে ক্যান্সেল করার জন্য, বেইলটাকে না দেওয়ার জন্য আমাদেরকে বিভিন্ন কন্ডিশনগুলো আগের থেকেই উঠাই দিতে হবে। একটা কারফিউ, রেসিডেন্স রিকোয়ারমেন্ট, আমরা কোর্টকে আমরা বলতে পারি যে তাকে একটা রিকোয়ারমেন্ট দেওয়া হোক যে একটা নির্দিষ্ট অ্যাড্রেসের মধ্যে থাকবে, একটা রেসিডেন্স রিকোয়ারমেন্ট, ওখান ছাড়া অন্য কোথাও সে থাকতে পারবে না ওই অ্যাড্রেসের মধ্যে, এবং often away from the alleged victim, এবং প্রায় সময় আমরা বলি কি যে ভিকটিম কমপ্লেইনেন্ট যে আছে সে যে জায়গায় থাকে তার চাইতে অনেক দূরে আমরা একটা অ্যাড্রেস আছে, মনে করেন এই যে কমপ্লেইনেন্ট সে থাকে লন্ডনে, আমরা একটা অ্যাড্রেস দেখাচ্ছি বার্মিংহামে, তখন কোর্ট বলবে কি সে তো বার্মিংহাম থেকে এখানে এসে ইন্টারফেয়ার করতে পারবে না এবং ইন্টারফেয়ারের পসিবিলিটিটা কম থাকবে, আমরা এই জন্য একটা দূরে ঠিকানা দেখাবো যে বেইলের ওখানে থাকবে। তারপরে এটা কোর্ট তখন কনসিডার করবে। The address, fixed address for the fear of the defendant absconding, the defendant is at a fixed address and easy for the police to keep tabs on, এবং আমরা বলবো কি তাকে একটা নির্দিষ্ট জায়গায় রাখা হবে, একটা ঠিকানায় থাকবে, সুতরাং সে আপনার এই মানে পালাইতে পারবে না, এটা পুলিশের জানা থাকবে। কারফিউ আমরা বলতে পারি যে ঠিক আছে সে সকাল 6টার থেকে 9টা পর্যন্ত সে ঘরেই থাকবে, সে বের হবে না, অথবা সন্ধ্যা 7টা 8টার পরে সে কোনো সময় বের হবে না। এই বিভিন্ন কারণগুলো, কেসের সার্কামস্ট্যান্স দেখে আমরা বিভিন্ন কন্ডিশনগুলো আমরা পুট ফরওয়ার্ড করব, পুলিশ যেন বেশি আননেসেসারি আর্গিউ করতে না পারে। যে তোমরা বলতেছো সে ইন্টারফেয়ার করবে, তো কমপ্লেইনেন্ট তো থাকে লন্ডনে, আমি অ্যাড্রেস দিয়েছি বার্মিংহামে, তাহলে এখানে তো ইন্টারফেয়ারেন্সের পসিবিলিটিটা কম, কোর্টও তখন কনভিন্স হওয়ার সম্ভাবনা থাকবে। তারপরে বলবে কি যে আমরা কারফিউ দিলাম যে সে সন্ধ্যার সময় 6টার থেকে 10টা পর্যন্ত সে মানে ঘরেই থাকবে, সে কোনো রাত্রেবেলা 6টার থেকে সকাল 7টা বাজে সে ঘরেই থাকবে, সুতরাং সে তো বের হওয়ার কোনো সুযোগ থাকবে না। এগুলো বিভিন্ন আমরা কন্ডিশন, আমাদের মেইন টার্গেট হবে কিভাবে বেইল পাওয়া যায়। হতে পারে একটু কঠিন শর্তগুলো, কিন্তু কঠিন শর্তগুলো মেনে নেওয়াটা তো ভালো, কারণ তখন আপনি বেইলে থাকলেন, আপনি আমার সাথে মিটিং করতে পারবেন বেশি বেশি করে, অনেক সময় দেওয়া যাবে। প্রিজনের মধ্যে তো আধা ঘন্টা 1 ঘন্টার জন্য বুকিং করলে আধা ঘন্টা সময় পাওয়া যায়, কোনো মিটিংও করা যায় না সময় দিয়ে। এই জন্য আপনার অনেক সুবিধা আছে বেইলে থাকলে, আপনি আমার সাথে বেশি বেশি করে যোগাযোগ করতে পারবেন, মিটিং করতে পারবেন। এই জন্য কন্ডিশনগুলো একটু স্ট্রিক্ট হলেও বেটার আপনার বেইলকে সিকিউর করার জন্য চেষ্টা করা, যা করতে হয় সেটা করা। এবং যদি বলে যে সে পালাইয়া যাবে, আমরা বলি যে না, কারফিউ দাও এবং অ্যাড্রেস একটা ফিক্সড অ্যাড্রেসের মধ্যে থাকবে। এগুলো সব আমরা কোর্টের কাছে তুলে দেয়। For the fear of the defendant interfering with witnesses, the bail address could be far away from the
scene of the alleged আমরা বলবো কি সে ইন্টারফিয়ার করবে না কারণ বেইলের অ্যাড্রেসটা হলো কি আমরা অনেক দূরে থাকবে সুতরাং সে এখানে লন্ডনে এসে বার্মিংহাম থেকে কমপ্লেইনেন্টের সাথে বা উইটনেসের সাথে ইন্টারফিয়ার করার মানে চান্স থাকবে না বা কম হবে অনেক কম হবে For fear of further offences on bail, residents far away from the scene of the alleged crime or a curfew requirement can make a defendant away from a potentially criminal situation, so further offences are less likely. আমরা বলবো কারফিউ দেওয়া হোক অ্যাড্রেস একটা নির্দিষ্ট দূরে অ্যাড্রেসে থাকবে এবং এগুলো আমরা কোর্টের কাছে তুলে ধরবো Many offences, of course, happens at night and in licensed premises which are busy at night. এবং অনেক অপরাধগুলো রাত্রে হয় পাবের মধ্যে এবং লাইসেন্সড প্রেমিসেসের মধ্যে আমরা বলবো কি সে রাত্রে বের হবে না তাইলে এই 6 মাস আপনি একটু স্ট্রিক্ট কন্ডিশনগুলো ফলো করলে ভালো হবে কি বেনিফিট হবে কি আপনি বেইলে থাকতে পারবেন এবং রিপোর্টিং রিকোয়ারমেন্ট আমরা বলবো this allows the police to keep aware of the rough location of the defendant as they will have a report to a police station certain time or days per week. This means that the police will be made aware quickly if they abscond. আমরা বলবো কি একটা রিপোর্টিং এর রিকোয়ারমেন্ট থাকুক সে সপ্তাহে 2 বার বা 3 বার সে পুলিশ স্টেশনের মধ্যে রিপোর্ট করবে এবং তাইলে ওই নির্দিষ্ট সময়ে দিনে যখন সে রিপোর্ট করবে ওদিন যদি না যায় তাহলে পুলিশ সাথে সাথে জানতে পারবে যে সে এখন রিপোর্ট করতে আসে না সে হয়তো পালাইয়া যাচ্ছে কুইকলি জানতে পারবে আমরা এগুলা কোর্টকে এক্সপ্লেইন করব সুতরাং তার পালাইয়া যাওয়ার সম্ভাবনা থাকবে না কারণ সে যদি পালাইয়া যায় রিপোর্ট করতে না যায় তাহলে তো পুলিশ বুঝতে পারবে যে সে আসে নাই রিপোর্ট করার জন্য তখন তারা তাদের অ্যাকশন শুরু করতে পারবে তারা অ্যালার্ট করতে পারবে বর্ডারের মধ্যে বিভিন্ন তাদের এজেন্সি যতগুলো আছে এই লোক এই নামের এই অ্যাড্রেসের এই ডেট অফ বার্থ তোমরা দেখো সে কোনো জুরিসডিকশনের বাইরে যাচ্ছে কিনা এবং আমরা অনেক সময় বলি কি সিকিউরিটি এন্ড সিকিউরিটি এগুলো হইলো খুবই ইম্পর্টেন্ট জিনিস একটা সিরিয়াস অফেন্স হইলে আমি দুইটা দিয়ে দিই সিকিউরিটিটা হইলো একটা পয়সা আপনি কোর্টের কাছে জমা দিয়ে দেওয়া যে এত পয়সা আমি একদম সারেন্ডার করলাম একটা অঙ্ক যত বেশি দেখাবেন কোর্ট তত বেশি পারসুয়েড হবে মনে করবে কি পয়সা তো হারাই যাবে সে যদি বেইল কন্ডিশন ব্রিচ করে আর সিকিউরিটি হইলো কি একজন গ্যারান্টার তাকে পয়সাটা দিতে হবে না কিন্তু সে বলবে কি কোর্টের কাছে যে আমি আমার কাছে ব্যাংকের মধ্যে 50,000 পাউন্ড আছে আমি 10,000 পাউন্ডের একটা গ্যারান্টার হইলাম সিকিউরিটি দিলাম সে যদি বেইল ব্রিচ করে তখন আমি এই 10,000 পাউন্ড হারাবো এগুলো তখন পুলিশের কাছে খুবই গ্রহণযোগ্যতা চলে আসে অনেক বড় অঙ্কের সিকিউরিটি মানি পয়সা আপনার দিয়ে দিতে হবে কোর্টের কাছে এবং সিকিউরিটি হইলো আপনি ফাইন্যান্সিয়াল অ্যাসিওরেন্স কোর্টের কাছে দেওয়া এবং সিকিউরিটি মানি is paid to the court before the defendant is allowed out on bail তাকে বেইলে বের হওয়ার আগে সিকিউরিটি মানিটা কোর্টের কাছে জমা দিতে হবে this must be paid into court in cash or other cleared fund একটা ক্লিয়ার ফান্ড এটা কোর্টের কাছে দিতে হবে আর সিকিউরিটিটা দিতে হয় না কিন্তু প্রুফ করতে হবে যে পয়সাটা আপনার কাছে আছে এবং সে যদি পালাইয়া যায় তখন ওই পয়সা তারা জব্দ করতে পারবে এবং is only paid if the defendant does not answer his bail or turn up to the court ওই সিকিউরিটি মানিটা সে যদি না হাজিরা দেয় তখন আপনার ওই পয়সাটা নিয়ে নেওয়া হবে this can be in the form of money left in the third party's bank account or other assets such as
ইকুইটি, আপনার যদি পয়সা যদি ব্যাংকে নাও থাকে কিন্তু আপনার যদি ঘরের উপরে ইকুইটি থাকে, তার মানে আপনার ঘরের দাম হইল 500,000 পাউন্ড, আপনার মর্টগেজ আছে শুধু 100,000 পাউন্ড, তাহলে 400,000 পাউন্ডের ইকুইটি আছে। আপনি যদি 50,000 পাউন্ডের সিওরিটি হন, তাহলে কোর্ট এটা মনে করবে হ্যাঁ পয়সা তো আছে, ক্যাশ নাই কিন্তু প্রপার্টির মধ্যে আছে। ডকুমেন্টারি এভিডেন্স মাস্ট বি প্রোভাইডেড, আপনাকে এগুলোর জন্য এভিডেন্স কোর্টের কাছে দিতে হবে যে আপনার যে পয়সা আছে। or assets equivalent to that amount exist, অথবা আপনার কাছে অ্যাসেট আছে ওই পয়সার সমতুল্য। This could be in the form of a bank statement or a mortgage statement account accompanied by a house valuation. আপনার ব্যাংক স্টেটমেন্ট দিতে পারেন, ওইটা দেখা যাবে যে আপনার পয়সা আছে ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে, অথবা আপনি একটা ভ্যালুয়েশন রিপোর্ট ঘরের উপরে এবং মর্টগেজ স্টেটমেন্ট দিবেন, তখন বোঝা যাবে মর্টগেজ আছে 100,000 পাউন্ড, ভ্যালুয়েশন হচ্ছে 500,000 পাউন্ড, তাহলে আপনার পয়সা আছে ইকুইটি। A good bail application for a serious Crown Court offences, murder, drug importation will include a combination of both security and surety. আমি ওই যদি মার্ডার কেস হয়, কোনো ড্রাগস ইম্পোর্টেশন, ড্রাগস ট্রাফিকিং, হিউম্যান ট্রাফিকিং, বড় ধরনের কেস যখন হয়, আমি সাধারণত সিউরিটি মানে আপনার এবং সিকিউরিটি দুইটাই আমি দিয়া দিই। The precise amount required varies, but must be a good proportion of the assets of the person providing the asset or money. আপনার ওই 100, 200, 500 পাউন্ড দিলে হবে না, একটা বড় অঙ্কের পয়সা দিতে হবে, যেটা কোর্ট যেন কনভিন্স হয়। এবং মনে করেন আপনার কাছে 50,000 পাউন্ড ব্যাংকের মধ্যে আছে, আর এর মধ্যে আপনি 20,000 পাউন্ডের গ্যারান্টার হইলেন, তাহলে তো কোর্ট মনে করবে এটা বড় অঙ্কের পয়সা, তার অনেক কষ্টের অর্জিত এই সেভিংস থেকে 50,000 পাউন্ডের সেভিংস থেকে 20,000 পাউন্ড হারানো, এটা তার উপরে অনেক কষ্ট হবে। সুতরাং সে চেষ্টা করবে আপনার ওই যে ডিফেন্ডেন্টকে কন্ট্রোলে রাখার জন্য, যে তুমি পালাইয়া যাই না রে ভাই, কারণ তুমি যদি পালাও তাহলে তো আমি আমার পয়সাটা হারাবো, তোমাকে আমি বেইলে রাখার জন্য আমি গ্যারান্টার হয়েছি। সুতরাং তারও একটা চেষ্টা থাকবে। The amount offered by the bail solicitors on behalf of the surety or security provider needs to be enough that it would be financially hard if the defendant did not answer his bail. এটা তার জন্য খুবই কঠিন হবে যদি সে এই পয়সাটা হারায়, এটা একটা বড় অঙ্কের পয়সা, তখন সে এটা খুবই কষ্ট হবে তার জন্য এই পয়সাটা যদি হারায়। এইগুলো কারণগুলো সবসময় আপনার খেয়াল রাখতে হবে বেইলের জন্য, এবং এগুলো যদি আপনি খেয়াল করে বেইলের জন্য দরখাস্ত করেন, এই কন্ডিশনগুলো মানে ফুলফিল করে, তাহলে বেইল হওয়ার সম্ভাবনা থাকবে। আমার আরো অনেকগুলো কারণ ছিল বেইলের জন্য যে আপনি কন্ট্যাক্ট করবেন না উইটনেসের সাথে, কিন্তু আজকে সময়ের অভাবে আর এখানে শেষ করতে হচ্ছে। আর একদিন হয়তো আমি বাকি অংশটুকু ডিসকাস করব। আজকে সময় এখানে শেষ হচ্ছে। আজকের প্রোগ্রামটা আপনারা কাল দেখবেন সকাল 9:30 থেকে 11টা পর্যন্ত, আবার রিপিট দেখানো হবে। তাছাড়া আপনারা এনটিভি ইউরোপের ফেসবুক, ইউটিউব, আপনারা সলিসিটর শাফিউল আজম এন্ড কো সলিসিটার্স এই নাম দিয়ে গুগলের মধ্যে সার্চ করলেও আপনারা প্রোগ্রামের লিংক পাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকুন, এবং সকলের প্রতি আমার শুভকামনা থাকলো। আসসালামু আলাইকুম।